নমস্কার। আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমাদের আজকের গল্প বারিদবরণ ঘোষের লেখা ভূতেও পায়েস খেলেন। কেষ্টনগরের কার্তিকেয় চন্দ্র রায়ের নাম জানেন না এমন বাঙালি ভূভারতে আছেন বলে জানি না। রাজা শ্রীশচন্দ্রের প্রাইভেট সেক্রেটারি, পরে তার দেওয়ান হিসেবে বিখ্যাত কার্তিকেয় চন্দ্র তার আমলে গানের জগতের এক বিখ্যাত মানুষ ছিলেন। আর তার একটা বড় পরিচয়, তিনি সুখ্যাত কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের বাবা। কার্তিকেয় চন্দ্র ছোটোবেলায় থাকতেন মুর্শিদাবাদের কাশিমবাজারে। ছোট থেকেই বাড়ির মা ঠাকুমা আত্মীয় স্বজনের কাছে কত রকম ভূতের কত রকম গলা যে শুনেছিলেন তার হিসেব নিকেশ নেই। সেই সব ভূতেদের ঠিকানাও ছিল কাশিমবাজার। এই কাশিমবাজারে বেড়াতে গেছেন আর ভূতের গল্প শুনে আসেননি সেকালে এমন লোকের সংখ্যা হাতে গোনা যেত মাত্র। তারা ফিরে এসে আবার নিজেদের লোকেদের কাছে সেসব গল্প রসিয়ে রসিয়ে জমিয়ে জমিয়ে করতেন। যেন কাশিমবাজারের ভূত একেবারে আইএসআই মার্কা ছিল, একেবারে যাকে বলে অরিজিনাল। কার্তিকেয় চন্দ্রেরও ছোট থেকেই একেবারে সত্যিকারের ভূত দেখে দেখে চোখে ছানি পড়ার জোগাড়। তিনিও অন্যদের কাছ থেকেই জলজ্যান্ত টাটকা ভূতের গল্প শুনতেন। এক ভদ্রলোক তাকে একটি ভূতের কথা শোনালো এবং মায়ের নামে দিব্যি কেটে সেটা যে একেবারে পয়লা নম্বরের সত্যি ঘটনা তাও জানান। রায়মশাই গল্পটি তার বিখ্যাত বই দেওয়ান কার্তিকেয় চন্দ্র রায়ের আত্মজীবনীতে লিখে গেছেন। সেই বিখ্যাত ভূত বক্তার ভূত দর্শনের কাহিনীটি এখন এখানে বলছি। একদিন তিনি মুর্শিদাবাদ থেকে কাশিমবাজারে এসেছেন ব্যক্তিগত একটা কাজের জন্যে। কাশিমবাজার যখন এসে পৌঁছলেন তখন সূর্যি মামা পাঠে বসেছেন। সন্ধ্যের অন্ধকারে চারপাশ একটু একটু করে ডুবে যাচ্ছে। তখনও কাশিমবাজার একটা তেমন গঞ্জ জায়গার মতো গড়ে ওঠেনি। হোটেল টোটেল পাওয়া যেত না। ভূত বক্তা কোথায় আশ্রয় পাবেন ভেবে একটা দুটো বাড়িতে ঢুঁ মারতে লাগলেন, কিন্তু কোথাও কেউ একটু মাথা গোজবার জায়গা দিলেন না। রাত বাড়তে লাগলো তত তিনি যেন ঘামতে লাগলেন। এই বুঝি কাশিমবাজারের ভূতেরা রাস্তায় বের হয়ে পড়ে, তার ঘাড় মটকে বসে। শেষে একটা বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে জোরে জোরে চিৎকার করে বলতে লাগলেন, স্থানাভাবে প্রাণ হত্যা হতে চলেছে, দয়া করে আমাকে রাতের মতো একটু ঠাঁই দিয়ে আমার প্রাণ বাঁচান। এই কথা শুনে বাড়ির ভেতর থেকে কেউ যেন বলে উঠলেন, ঠিক আছে, ভাবতে হবে না, আপনি এই দিকে আসুন। তার আহ্বান শুনে ভূত বক্তা দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়লেন, কিন্তু ঘরে ঢুকে কাউকেই দেখতে পেলেন না। ভিতরের একটা কুঠুরি থেকে একেবারে কেউ যেন বললেন, এসেছেন? ওখানে খাট পাতা আছে, ওতে বসুন। অতিথি সেবার সব রকম আয়োজন আছে এই ঘরে। প্রদীপ আছে, তাতে তেল সলতে দেওয়া আছে। আপনার কাছে কি দেশলাই আছে? না থাকলে দেখুন কুলুঙ্গিতে দেশলাই রাখা আছে। প্রদীপটা জ্বেলে নিন। বাইরের দাওয়ায় ঘড়াতে জল আছে, ঘটি আছে, গামছা আছে, হাত পা ধুয়ে খাটে বিছানা পাতা আছে। তাতে শুয়ে হোক বসে হোক
একটু বিশ্রাম করে নিন। জানালার পাশে একটা কুলুঙ্গিতে টিকে তামাক আর দেশলাই আছে। আমি খুব অসুস্থ, আমার কেউ নেই, আমি উঠে আপনার কাছে যেতে পারছি না। যদি তামাক খেতে ইচ্ছে হয় তবে তামাক সেজে খেতে পারেন। আলো জ্বালতে বলেছেন, তামাক খেতে বলেছেন যখন, তখন যে ভূতে কথা বলছে না ভেবে খুব স্বস্তি পেলেন। এই ভূতের গায়ে যে এমন একটা মাথা গুজবার জায়গা পাবেন ভাবতেই পারেননি। পিদিম জেলে হাত পা ধুয়ে তামাক সেজে টানতে লাগলেন। পেটের কথা আর ভাবতেই পারলেন না। একটা রাত তো দেখতে দেখতে কেটে যাবে, সকালে উঠে খাবারের কথা ভাবা যাবে। এমনি সব যখন ভাবছেন তখনই কুঠুরির ভিতর থেকে আবার শুনতে পেলেন, আমার বাড়িতে আপনি এসেছেন, আমার অনেক ভাগ্য। আপনি আমার অতিথি। রাত উপসী থাকবেন তা তো হতে পারে না, আমার মহা পাপ হবে। ওই দেখুন, বারান্দার পাশে একটা চালা আছে, তাতে একটা গাই গরু আছে। খাটের নিচে একটা ছোট গামলা আছে, তাতে করে দুধ দুয়ে নিয়ে আসুন। কুলুঙ্গিতে চাল আছে, চিনি আছে, কাঠ আছে, হাঁড়ি আছে, হাতা আছে। আপনি ব্রাহ্মণ মানুষ, পরমান্ন ছাড়া আর কি খাবেন? আর যখন রাঁধবেন দেখবেন যেন দুজনের খাবার মতো পরিমাণ হয়। বুধবক্তা অপ্রস্তুত হয়ে বললেন, আমি বামুনের ছেলে, গাই দুইতে জানি না। কুটুরির মানুষটি বললেন, কিচ্ছু ভয় পাবেন না, আমার গরুটি খুব শান্ত, আপনাকে একটুও চাঁট মারবে না। দুধ দুইতে আপনার কোনো কষ্টই হবে না। তবে যদি দুইতে না পারেন তবে মশাই এখানে ঠাঁই হবে না, অন্য জায়গা দেখুন। শুনে তো তার হাত পা পেটের ভেতর সেদিয়ে যাবার জোগাড়। এই রাতে তিনি যাবেন কোথায়? সুতরাং গাই দুইলেন, চাল ধুয়ে গরম দুধে দিলেন, উনুন জ্বাললেন, চিনি দিয়ে পায়েস রান্না করে দুটো পাথরের থালায় ঢাললেন। কিন্তু ঢালতে ঢালতে ভাবলেন, এটা কীরকম ব্যাপার হচ্ছে। ভদ্রলোক অসুস্থ বুঝতে পারছি, সেই জন্য তার কথাবার্তা নাকি সুরে হতে পারে। কিন্তু এতখানি কি তিনি অসুস্থ যে একেবারে ঘরের বাইরে এসে আমার কাছে আসতে পারছেন না? আমাকেও তো তার কাছে ডাকতে পারতেন। অসুস্থ অথচ পায়েস খাবার এত ইচ্ছে, তবে কি লোকটা জীবিত নয়? তবে কি লোকটা ঠিক তখনই কুঠুর থেকে শুনতে পেলেন তার নাকি সুরে কথা বলা। আপনি যা মনে মনে ভাবছেন তা একদম ঠিক, কিন্তু আপনি যদি আমার কথা শোনেন তবে আপনার কোনো বিপদ হবে না। পরমান্ন যা রেঁধেছেন এক পাত্র রোয়াকে রেখে দিন, অন্য পাত্রটি নিয়ে আপনি খেয়ে নিন। আমার কথা না শুনলে আপনার সমূহ বিপদ। ভয়ে তার হাত পা শুকিয়ে কাঠ, গলা দিয়ে একটা ঘর ঘর আওয়াজ বের হতে লাগলো। পায়েস খাবেন কি, গলা দিয়ে তার নামবেই না। কিন্তু উপায় নেই, খেতেই হবে, নইলে এই ভুতুরে বাড়ির মধ্যেই তার শেষ নিঃশ্বাসটুকু পড়ে যাবে। তেতো মুখে তেতো ওষুধ গেলার মতো মুখ করে তিনি পায়েস খেতে লাগলেন। চেটেপুটেই খেলেন, কে জানে একটু থালার কোণে একটু লেগে থাকলে নিদেন পক্ষে এক গোছা চুল ছিঁড়ে নেয় যদি। খাচ্ছেন আর থরথর করে কাঁপছেন। কাঁপুনিটা 1000 গুণ বেড়ে গেল যখন শুনলেন বাইরে রোয়াকে একটা সপ সপ শব্দ হচ্ছে।
বুঝতে পারলেন তিনি পায়েস খাচ্ছেন। দেখতে দেখতে স্পষ্ট করে প্রদীপের কাঁপা কাঁপা আলোতে একটা 24-25 হাত পরিমাণ লম্বা হাত সেই কুটুরি থেকে বের হয়ে রোয়াকের পায়েস সাবার করে পাশের গর্তে থাকা জল দিয়ে পাথরের থালাটিকে ধুয়ে তুলে রাখছে। ভয়ে তার দু চোখ বন্ধ হয়ে এলো। কোনো ক্রমে হাতড়ে হাতড়ে বিছানার কাছে এসে চোখ বন্ধ করে মা দুর্গা রাম নাম স্মরণ করে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। নিজের কানেই যেন নিজেই শরীরের হাড়ের খটখটানি শুনতে পাচ্ছেন, কিন্তু শোবেন কি? আবার ভেতরের কুঠুরি থেকে ভূত মশায়ের গলা শুনতে পেলেন। ঘুমিয়ে পড়লেন নাকি? ঘুমোবেন না, কান দিয়ে শুনুন। এই বাড়ির পাশের বাড়িটা আমার ছোট ভাইয়ের বাড়ি। কাল সকালে উঠে তার বাড়িতে গিয়ে তাকে ডেকে এই কথা কটি ভালোভাবে তাকে বুঝিয়ে বলবেন। সে যেন ওই 7 দিনের মধ্যে গয়া গিয়ে আমার পিণ্ডি দিয়ে আসে, নইলে তার ঘাড় মটকে দেব, আর আপনারও কম বিপদ হবে না। ভয়ে তিনি আর চোখ খুলতে পারলেন না। কোনো ক্রমে গলায় জোর এনে বললেন, আচ্ছা, তাই করব। আপনি ভাববেন না, শুয়েছেন বটে, কিন্তু ঘুম দু চোখ থেকে কোথায় পালিয়ে গেছে। বাইরে কাক কাকুলির আওয়াজ পেয়ে বুঝলেন ভোর হয়ে গেছে। কোনো ক্রমে পোটলা পুটলি সামলে কুটুরির উদ্দেশ্যে একটা প্রণাম ঠুকে ভুতুরে বাড়িটা থেকে বের হয়ে পড়লেন আমাদের ভূত বক্তা মহোদয়। তারপর সোজা রাস্তা ধরে টানা মাইলখানেক হাঁটার পর তার সামনে একটা আতঙ্ক যেন অশরীরী ভূতের আকারে এসে দাঁড়ালো। তিনি স্পষ্ট শুনতে পেলেন ভূতবাবু তাকে বলছেন, আমার ভাইকে যেসব কথা বলার জন্যে বলেছিলুম তোকে, তাকে তা না বলেই তুই পালিয়ে যাচ্ছিস। দেব তোর ঘাড় মটকে। ভূত বক্তাবাবু বুঝতে পারলেন এ ভূত ভুলবার পাত্র নয়, নইলে দিনের বেলাতেও বের হয়ে আসতে পারে। এই বলে নাক কান মোড়া দিয়ে তার ভাইয়ের বাড়িতে গিয়ে সব কথা বলে এলেন। তারপর চোঁ চোঁ দৌড় একেবারে পগার পার। কাশিমবাজার ভূতেরা আর কি এখন আছেন? গল্পটা এখানেই শেষ। গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমাদের গল্পগুলো বা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার ও লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।